এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল বাশার। এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরুতে একটু চাচ্ছি, সেটা হচ্ছে প্রতিবেদনে দেখলাম যেভাবে রেমিটেন্সের আস্ফালন আমরা গত বছর দেখেছি, তার আগের বছরের তুলনায় প্রায় $7 বিলিয়ন আমাদের বেশি হয়ে গেছে। এই আস্ফালন কিংবা ধারাবাহিকতা আর রক্ষা করা কিংবা রাখার জন্য কি প্রসেস আরো সহজ করা যায়, কি মনে করেন? সত্যিকার অর্থে রেমিটেন্স আহরণের যে সেবা, এই সেবার মান সবসময় বাড়াতে হবে এবং সেটা এখন টেকনোলজি বেসড, টেকনোলজির সাথে আপনাকে তাল মিলাতে হবে। আর সেবা এমন একটা জিনিস, একটা আপেক্ষিক বিষয়। এটা আপনি একটা পর্যায়ে বলতে পারবেন না যে সেবার সর্বোচ্চ পর্যায়ে আপনি আছেন। পরিবেশ পরিগত অবস্থা চেঞ্জের সাথে সাথে আপনার এই সেবার মান সেবা চেঞ্জ হয়ে যাবে আপনাকে। তো মূলত যেখানে কাজ করতে হবে সেটা হলো যে প্রবাসীদের সমস্যাটা কী, সেই সমস্যাটা আগে বুঝতে হবে। আপনারা জানেন, এর আগে আমি অগ্রণী রেমিটেন্স হাউস মালয়েশিয়া, আমাদের অগ্রণী ব্যাংকের একটা সিস্টার কনসার্ন, সেটার আমি সিইও হিসাবে ছিলাম মালয়েশিয়াতে। কয়েক বছর কাজ করার সুযোগ হয়েছে আমার আসলে বাস্তবতাটা পুরো দেখার সুযোগ হয়েছে, ফিল্ডে থেকে আমি কাজ করার সুযোগ হয়েছে। তো আমি দেখেছি যে তাদের যে সমস্যাগুলো, তাদের বড় সমস্যা হলো যে মালয়েশিয়াতে যেটা দেখেছিলাম, এখন যেটা হচ্ছে মালয়েশিয়া এবং স্পেশালি মধ্যপ্রাচ্যে, যে প্রচুর অবৈধ শ্রমিক আছে। অবৈধ হওয়ার কারণে তারা আসলে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে পারে না। তখন তারা আশ্রয় নেয় অন্য একজন হুন্ডির মাধ্যমে অথবা অন্য একজন বৈধ যে শ্রমিক আছে তার মাধ্যমে টাকা পাঠানোর। আর আরেকটা বড় সমস্যা হলো, যখন অবৈধ হয়ে যাচ্ছে সে কিন্তু মেইন স্ট্রিমে ভালো জায়গায় কাজ খুঁজে পাচ্ছে না। তাকে একটা প্রত্যন্ত অঞ্চলে একটা যেন তাকে পুলিশ ধরতে না পারে বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ট্রেস করতে না পারে, সে এমন একটা জায়গায় কাজ করতেছে যেখানে সে ওইভাবে বেতন পাচ্ছে না। আর যারা নিয়োগ কর্তৃপক্ষ তারাও এই সুবিধাটা নিচ্ছে, সুযোগটা নিচ্ছে, তারা আসলে ওইভাবে তাকে সেইভাবে রিমুনারেশন দিচ্ছে না। এটা একটা বড় সমস্যা। আবার এখানে বাধ্য হয়ে হুন্ডিতে তখন টাকা পাঠাতে, হুন্ডিতে টাকা পাঠাতে সে বাধ্য হচ্ছে, তার কোনো ওয়ে নেই সেখানে। এখন সেক্ষেত্রে এই হুন্ডি নিয়ন্ত্রণ কিংবা ব্যাংকিং চ্যানেল দোরগোড়ায় আর কতটা নিয়ে যাওয়া যায়? সেক্ষেত্রে ব্যাংকগুলোর শাখা বিস্তৃত কিংবা অন্যান্য টেকনোলজির সাথে, তাদের বিভিন্ন অ্যাপসের সাথে কোম্পানির সাথে মার্চ করা কতটুকু? আসলে এখানে হুন্ডির মূল জিনিসটা যেটা আমরা দেখেছি সেটা হলো যে আমাদের দেশের থেকে যে অর্থ পাচার, এটি বড় সমস্যা। যে অর্থ পাচার হয়েছে, যার জন্য হুন্ডি হয়েছে। কিভাবে হয়েছে এটা? যখন একজন আমাদের যে অর্থ টাকাটা নিল, সে ওই দেশে একটা স্থাপনা ক্রয় করবে বা একটা ব্যবসা সে ইনভেস্ট করবে, তখন তার ফরেন কারেন্সি দরকার। তখন সে যেই আমাদের এক্সচেঞ্জ রেটগুলো আমাদের যে ব্যাঙ্কগুলো অফার করতেছে আমাদের শ্রমিক ভাইদেরকে, তার চেয়ে বেশি তারা টাকা অফার করতেছে, প্রায় পার ডলারে এক টাকা, 2 টাকা, এমনকি 2 টাকাও তারা নিয়ে যাচ্ছে। যারা আসলে অবৈধভাবে টাকা নিচ্ছে তাদের কাছে এক্সচেঞ্জ রেট কোনো ফ্যাক্টর না, কোনো বিষয় না। এখানে 1 টাকা বেশি হলো কি 2 টাকা বেশি হলো কিচ্ছু আসে যায় না, কারণ তাদের এই যে টাকাটা সে তো কষ্ট করে অর্জন করে নেই, তার টাকা ওখানে ফরেন কারেন্সি দরকার। সেই ক্ষেত্রে সে বেশি টাকা দিয়ে কারেন্সি অবৈধ টাকা নিয়ে নিচ্ছে। তো ওখানে এই যে হুন্ডির জন্য এই শ্রমিক কিছু লোক আছে আমাদেরই বাংলাদেশি ভাই, তারা এটার সাথে জড়িত। তারা কাজ করে না, তারা কোন কোন শ্রমিক অবৈধ আছে তাদের কাছে সমস্ত লিস্ট আছে, তারা একটা ডাটাবেস মেনটেন করে। এবং তার এমন হয় যে তার যখন ফরেন কারেন্সি দরকার, সে ওখানে বলছে যে তোমার বাড়িতে আমি টাকা পাঠাই। এখন সে বেতন পায়নি, হয়তো 1 সপ্তাহ বাকি আছে বেতনের, তার বাড়িতে টাকা প্রয়োজন, ওই গ্রুপ টাকা পাঠিয়ে দিচ্ছে বাড়িতে। ওরা বলছে আমি টাকা পেয়ে গেছি, ওই শ্রমিক 7 দিন পরে বেতন পেয়ে তাকে টাকা দিচ্ছে। এই সুবিধাটা সে পাচ্ছে, আর সে দেখতেছে টাকা রেটও সে বেশি পাচ্ছে। তো যার জন্য সে হুন্ডির দিকে ঝুঁকে যাচ্ছে। তো এখন আমরা যেটা দেখছি যে অন্তত এই সরকার আসার পরে যে টাকা পাচার রোধ কিন্তু কমে গেছে, টাকা পাচার রোধ কমে গেছে, স্বাভাবিকভাবেই হুন্ডি কমে গেছে, যার জন্য কিন্তু আমাদের এই ফরেন কারেন্সি এবার দেখতে পাচ্ছেন আমরা। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কতটা দায়বদ্ধ হতে হয়, কিংবা সংশ্লিষ্ট দপ্তর কতটা এই ব্যাপারে হুন্ডির ব্যাপারে কতটুকু অবগত থাকতে পারে? এটা আমরা দেখেন বাংলাদেশ ব্যাংক সহ সরকার সবাই এই হুন্ডির ব্যাপারে খুবই সোচ্চার, এবং আমাদের যে মানি লন্ডারিং অ্যাক্ট আছে সেই অ্যাক্টের বিষয়ে আমরা ব্যাংকগুলো আমাদের যে ওখানে যে আপনি জানেন হয়তো আমাদের মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে আমাদের এক্সচেঞ্জ হাউস আছে। তাছাড়া আমাদের প্রায় 86টা এক্সচেঞ্জ হাউসের সাথে আমাদের করেসপন্ডেন্স রিলেশন আছে, যার মাধ্যমে আমরা রেমিটেন্স আনি। শুধু এটা আমাদেরই না, আমাদের দেশের সবগুলো ব্যাংকেরই ঠিক এরকম। এবং সবাই আমরা বিদেশে যে আমাদের যে এক্সচেঞ্জ হাউসগুলো আছে এবং আমাদের দেশে যে আমাদের বিরাট নেটওয়ার্ক আছে ব্রাঞ্চগুলোর মাধ্যমে, আমরা কিন্তু তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করি আমরা। এবং যারা এখান থেকে টাকাটা গ্রহণ করতে আসছে, আলটিমেট যে টাকা রিসিভার,
তাকে আমরা বলতেছি যে এই টাকা যদি আপনার অবৈধ আসে তার কি হবে, কি 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 ধরনের শাস্তি হতে পারে এবং কি ধরনের ঝুঁকি থাকতে পারে সেটা সম্পর্কে আমরা তাদেরকে সচেতন করি। তো এই সচেতনতার ফল আসলে কিন্তু পাচ্ছি, একটু সময় লাগবে বিকজ অফ আসলে আমরা ওইভাবে সচেতন নই এবং আমরা ওইভাবে আমাদের শিক্ষাটা হয়তো আছে আমাদের কাগজে কলমে, আমাদের বাস্তবতা জীবনের সাথে আমাদের আসলে প্রয়োগটা নেই। আমরা একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি বাইরেও যেহেতু সিও ছিলেন মালয়েশিয়া, সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টর, আপনি আপনার সরকারি ব্যাংকে আছেন যারা, সরকারি ব্যাংকের রেমিটেন্স ফ্লোটা আরও তো বেশি আশ্বস্ত সহিত আসার কথা, সেক্ষেত্রে এই ফ্লোটা আরও কতটা বাড়ানো যায়? না, সেটা আসলে কিন্তু বেড়েছে। আমাদের তো গত বছরের আমরা ডিসেম্বর মাসে যেই পরিমাণ রেমিটেন্স নিয়েছি, এখন ওই তার চেয়েও বেশি আমাদের অলরেডি আমাদের অগাস্টের মধ্যে হয়ে গেছে। এবং গত বছর আমাদের পুরো মার্কেট শেয়ার ছিল প্রায় 6-7% মতো, এর আগের বছর ছিল এটা 5%-এর কাছে, এবার আমাদের এটা 10%। এবং এটা কিন্তু আমাদের টাকায় হিসাব বলি না, আমি ডলারে ফরেন কারেন্সিতে বলতেছি। আর টাকায় যদি বলি সেটা আরও বেশি, কারণ আপনারা জানেন যে এর মধ্যে আমাদের ডলার এপ্রিসিয়েট করেছে প্রায় 30-35%, যেখানে আমাদের 90 টাকার মধ্যে ছিল আমাদের টাকার এক্সচেঞ্জ রেট, সেটা এখন 120 টাকা। তো সেই জায়গা থেকে আমাদের রেমিটেন্স অনেকটা বেড়েছে। এবং একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে রিজার্ভ বৃদ্ধিতে সেক্ষেত্রে রপ্তানি একটা সোর্স আছে আমাদের, একটা রেমিটেন্স, আর একটা হচ্ছে ডলারে বন্ড। সেই বন্ডে আমরা কতটুকু আসলে সুবিধা করতে পারবো? আচ্ছা, ডলার বন্ড আসলে এটা অনেক বছর দিয়ে করেছে, কিন্তু ব্যাংকগুলো আসলে এটাতে খুব একটা, গ্রাহকও যে একটা খুব একটা আগ্রহী তা নয়, কারণ এখানে ইন্টারেস্ট রেটটা ওইরকম লুক্রেটিভ না, সত্যিকার অর্থে লুক্রেটিভ না ইন্টারেস্ট রেটটা। এটা দুই ধরনের বন্ড আছে আমাদের, ইনভেস্টমেন্ট বন্ড আর একটা হলো প্রিমিয়াম বন্ড। সেখানে আমাদের ক্যাটাগরি অনুযায়ী ইনভেস্টমেন্ট বন্ডে দেখা গেছে আপনার 7%, 6%, 5% একটা ক্যাটাগরি আছে রেট অফ ইন্টারেস্ট। আর প্রিমিয়াম বন্ডে সেখানে ওই 7.5% ক্যাটাগরিতে। তো আসলে এইটা খুব একটা আমার দৃষ্টিকোণ থেকে ডলার বন্ড আমাদের রিজার্ভে আমি যতটুকু জানি সে খুব একটা এফেক্ট করতেছে না। আরেকটা ব্যাপার হলো ডলার বন্ডে যখন আমি বিনিয়োগ করি, যখন টাকাটা সে রিটার্ন নেয়, সে তখন কিন্তু আমার রিজার্ভ থেকে, আমাদের ব্যাংক বাংলাদেশের যে রিজার্ভ আমাদের, ওই রিজার্ভ থেকে কিন্তু এই পেমেন্টটা দিতে হয়। তো সেক্ষেত্রে এই মুহূর্তে হয়তো আসছে, আবার পরবর্তীতে কিন্তু এটা কিন্তু সেক্ষেত্রে ওয়েজার্নার বন্ডটা অনেক বেশি আমি বলবো যে ভালো এফেক্ট রাখতে পারবে। এটার জন্য আসলে কি করা যায়? সরকারের কি এখান থেকে আরো ইনসেনটিভ কিংবা অন্যভাবে বাড়ানো দরকার? সরকার একার দায়িত্ব না, সরকারের মধ্যে আমরাও তো আসলে সরকারেরই অংশ, এবং সরকারি এবং বেসরকারি সবার যে যারা সরকারি ব্যাংকগুলোতেও তো এখন বেসরকারি ব্যাংকের সংখ্যা অনেক বেশি এবং তাদের কন্ট্রিবিউশন মার্কেটে অনেক বেশি, আপনি জানেন। তো আমরা সবাইকে যদি আমরা সমন্বিতভাবে আমরা এই কাজের সাথে সম্পৃক্ত করতে পারি, অবশ্যই আমরা ভালো রেজাল্ট পাবো। এবং ওয়েজার্নার বন্ডটা বিদেশি যারা আছেন তারা এটা চুজ করে, তারা ওয়েজার্নার বন্ডে বিনিয়োগ করতে পছন্দ করে। তবে এখন আপনারা জানেন ওয়েজার্নার বন্ডের একটা রেট অফ ইন্টারেস্টের একটা ক্যাটাগরাইজ করে দিচ্ছে, যে আপনি 15 লাখ টাকা হইলে কত, 50 লাখ পর্যন্ত কি রেট পাবেন। যত বেশি আপনি ইনভেস্টমেন্ট তত রেট অফ ইন্টারেস্টটা আপনি কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা থেকে না বেরিয়ে আমরা যদি একটা রেট করে দিতে পারি, তাহলে সবাই একটা বেশি ইনভেস্ট করতে চাইবে, সঞ্চয়পত্রের মতো হয়ে রাইট। এটা সেখান থেকে বের হয়ে আসলে স্মার্ট একটা ফিগার, একটা স্মার্ট একটা রেট এটা যেমন এখন আছে আমাদের ইউজুয়ালি 10%, এরকম 11%। তো এটাকে আমরা যদি 12% করে দিতে পারি ফিক্সড, যে এনি অ্যামাউন্ট, এবং এটা 1 কোটি টাকা পর্যন্ত আমরা ইনভেস্ট করতে পারি ওয়েজার্নার বন্ডে। তো আমার মনে হয় এটা একটা ফিক্সড রেট করে দিলে, তাহলে অনেকের তো সামর্থ্য থাকে না যে বেশি টাকা এখানে ওয়েজার্নার বন্ড কিনা, বাট অনেকের সামর্থ্য আছে যারা আমাদের টেকনোলজি বেস চাকরি করে বাইরে, ইঞ্জিনিয়ার, ডাক্তার যারা আছেন, তাদের আয় বেশি, আপনারা জানেন, আমরা জানি। তো সেই ক্ষেত্রে তারা বেশি ইনভেস্ট করতে পারবে, এটা একটা। এখন সেক্ষেত্রে সেই ধারায় আসলে সরকার কিংবা ব্যাংকগুলো কোনো পদক্ষেপ কিংবা নতুন করে এগিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? হ্যাঁ, সরকারের পরিকল্পনা, ব্যাংকগুলো তো প্রতিনিয়ত মানে পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাওয়ার জন্য সে টেকনোলজির সাথে অ্যাডজাস্ট করতে চাচ্ছে, সে পলিসির সাথে অ্যাডজাস্ট করতে চাচ্ছে, কীভাবে রেমিটেন্স বাড়ানো যায় সেই দিকে গুরুত্ব দিচ্ছে। যেমন আমরা যেটা করতেছি এখন, অগ্রণী ব্যাংক স্পেশালি যারা বাইরে যাচ্ছেন, আমরা আগে থেকে তাদের ডাটাবেজ নিয়ে নিচ্ছি কর্মসংস্থান ব্যুরো থেকে এবং জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো থেকে, তাদের সাথে যোগাযোগ করে তাদের অ্যাকাউন্টটা আমরা খুলে দিচ্ছি আগেই, এবং তাদেরকে আমরা কিছু টিপস দিয়ে দিচ্ছি বিদেশে গেলে কী ধরনের কী প্রবলেমে পড়তে হবে, কী কাজ করতে হবে, সেগুলো আমরা তাদেরকে সচেতন করতেছি। এবং আমরা যারা যে সমস্ত দেশগুলোতে আমাদের নতুন নতুন করিডোরের আমরা সন্ধান করতেছি, যে কোথায় কোথায় আমাদের, যেখানে আমাদের এক্সচেঞ্জ হাউসের সাথে আমাদের টাই আপ নেই, আমরা সেখানে নতুন নতুন প্রতিষ্ঠানের সাথে টাই আপ করার চেষ্টা করতেছি। এই সমস্ত বিষয়গুলো আসলে আগে নিতে হবে, এখানে স্থবির হওয়া যাবে না কখনো, যে এবং
সন্তুষ্টির কোনো জায়গা নেই। আমরা একটু রেমিটেন্স একটু ফিরে আসতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যখন বিভিন্ন প্রতিষ্ঠানতে মার্চ করছেন বা টাইপ করছেন করে রেমিটেন্স নিয়ে আসার জন্য ফ্লো তৈরি করছেন, সেক্ষেত্রে কি সংশ্লিষ্ট এলাকায় যেখানে আমাদের বাঙালি কিংবা বাংলাদেশি যারা বেশি সেই অধ্যুষিত এলাকায় কি ব্রাঞ্চ করা সংশ্লিষ্ট ব্যাংকগুলো বেশি সহজ না কোনটা? না, এটা আসলে একটা ব্রাঞ্চ আসলে সবসময় এগুলো করা যায় না, আসলে একটা ইয়ের ব্যাপার আছে, পারমিশন, সেন্ট্রাল ব্যাংকের পারমিশনের ব্যাপার আছে। যেমন আমাদের সরকারি ব্যাংকগুলোর মধ্যে আমরা এই দক্ষিণ এশিয়ার মধ্যে অগ্রণী ব্যাংক আমরা কাজ করতেছি, জনতা ব্যাংক কাজ করতেছে মধ্যপ্রাচ্যে, সোনালী ব্যাংক কাজ করতেছে ইউরোপ এবং এশিয়াতে, ইউরোপ এবং আমেরিকাতে ওরা কাজ করতেছে। তো যার যার বেল্টে সে কাজ করতেছে। আরেকটা হলো যে ওখানে একটা ব্রাঞ্চ বা একটা যেটা খুলতে গেলে সেখানে ওই দেশের সেন্ট্রাল ব্যাংকের পারমিশন লাগে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার অনেক খরচের বিষয় আছে। তো আমরা যেটা হিসাব করে দেখেছি আসলে ওই বিদেশি যে এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে যদি আমরা টাই আপ করি সেক্ষেত্রে রেমিটেন্সটা আসা ইজি এবং সেখানে খরচ কম থাকে। যদিও আপনারা জানেন আমাদের মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে আমাদের প্রায় 10টার উপর ব্রাঞ্চ আছে, মালয়েশিয়াতে 6টা এবং সিঙ্গাপুরে 4টা, আর আরেকটা আমাদের পয়েন্ট আছে ইয়েতে সিঙ্গাপুরে। সেখানে যারা প্রবাসী আছে আমাদের মোটামুটি একটু ধনী পর্যায়ে কিংবা ব্যবসা বাণিজ্য করে, তারা কতটুকু বিনিয়োগ, কতটুকু সেবা পায়, কি অবস্থা? হ্যাঁ, এটা আমরা অনেকেই যেহেতু অনেক সময় কিন্তু এই অভিযোগগুলো পাই যে সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকেও অনেক সময় সেবা পায় না আমাদের যারা বাঙালি। হ্যাঁ, এখানে আসলে এটা একটা বিষয় হলো যে মনে করেন ওখানে তো আসলে ওইভাবে লোকবল দেওয়া যায় না, হয়তো 3-4 জন একটা ব্রাঞ্চ। আর এখন ওখানকার লোকাল গভর্নমেন্টেরও কিছু পলিসি আছে, যেমন আমরা মালয়েশিয়াতে দেখতে পাচ্ছি যে আমাদের শুধু একজনকে আমাদের হোম ভিজিট মানে বাংলাদেশ থেকে, আমরা আগে যখন আমি কাজ করেছিলাম তখন মনে করেন একটা ব্রাঞ্চে আমরা 4 জন লাগবে, 4 জনই আমরা বাংলাদেশে নিয়ে নিতে পারছি। কিন্তু এখন সেটা পারা যায় না, এখন ওদের পলিসি আছে নিজস্ব যে তোমরা হোম ভিজিট একজন আসবা, বাকিদেরকে ওদেরকে লোকালি রিক্রুট করতে হয়। তো এই সমস্ত বিষয়গুলো আছে। মোটা দায়ে কিছু বলবেন না রেমিটেন্স বৃদ্ধিতে এখন কি করা দরকার বর্তমানে? মোটা দায়ে আমাদের প্রথম আসলে যেটা হলো যে হুন্ডিটা আমাকে কমাতে হবে। এই হুন্ডিটা কমানোর জন্য আমার এখানে অর্থ পাচার বন্ধ করতে হবে, আর ওখানে আমাদের যে অবৈধ যারা শ্রমিক আছে তাদেরকে বৈধ করার জন্য সরকারের থেকে উদ্যোগ নিতে হবে। এটার মূল ওইটা যখনই আমি বৈধ করে ফেলবো তখন সে বৈধ পথে টাকা পাঠাতে চায়, এবং তাকে আমরা কি কি সুযোগ সুবিধা দিচ্ছি। আরেকটা বড় জিনিস হলো যে এই যে টাকাটা পাঠালো, এই টাকাটা যেন সে বিনিয়োগ করতে পারে, তার সেই আমাদের চ্যানেলটাও তাকে দিতে হবে, সেই স্কোপটাও তাকে দিতে হবে, সে টাকা পাঠাবে কেন, এবং তাকে একটা সুযোগ দিতে হবে। আর প্রবাসীদেরকে আমি বলবো যে একটা আমরা ওয়েজ অ্যান্ড প্রিভিলেজ কার্ড দিতে পারি, যে সরকার কর্তৃক যে প্রদত্ত সেবাগুলো তারা অগ্রাধিকার ভিত্তিতে পায়। যেমন এর মধ্যে জানেন আপনারা আমাদের বর্তমান সরকার একটা আমাদের এয়ারপোর্টে তাদের জন্য প্রবাসীদের একটা আলাদা লাউঞ্জ করে দিয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। এবং আমরা আরেকটা জিনিস দেখছি যে আমাদের গভর্নর মহোদয় স্যার যে টোটালি আসলে যে গুড গভর্নেন্সের উপর আমাদেরকে জোর দিয়েছেন, তারই প্রেক্ষিতে কিন্তু এই গুড গভর্নেন্সের কিন্তু আমরা ফল পাচ্ছি। আর আমাদের যে পরিচালনা পর্ষদ, আমাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্যার সৈয়দ আবু নাসের বখতিয়ার স্যার সহ আমাদের পরিচালনা পর্ষদ এবং আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সহ আমরা সবাই কাজ করছি কিভাবে বৈধ পথে টাকা আনা যায়, এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের খুবই নির্দেশনা যে কি কি সার্ভিস কোথায় ব্যত্যয় আছে সেটা দেখো এবং সেভাবে কারেকশন করো। আর একটা কথা বলি, এর মধ্যে আমাদের কিছুদিন আগে আমাদের অগ্রণী ব্যাংকের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছিল, সেখানে প্রধান অতিথি ছিলেন আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আমাদের মালিক পক্ষের সচিব মহোদয়। স্যার আমাদেরকে বলেছেন যে আপনারা যদি একটু ধৈর্যের সাথে শুধু দুষ্ট কাজগুলো না, অকামগুলো না করেন, মানে খারাপ কাজগুলো না করেন, শুধু মানে না করেন, ভালো কাজ না করেন, খারাপ কাজটা বন্ধ করলে কিন্তু আপনার অনেক কিছু আমরা সমাধান করতে পারবো। এবং আমরা কিন্তু সেই জিনিসই দেখছি আমাদের সচিব মহোদয়ের, আমাদের গভর্নর স্যারের সেই বিষয়গুলো আমরা রেজাল্ট পাচ্ছি। আপনারা জানেন এখন ব্যাংকিং এরিনাতে এখন একটা স্থির অবস্থা আছি আমরা। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি এবং একই সঙ্গে ডলার বন্ডে বিনিয়োগ, সব মিলে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন স্টুডিওতে এসে অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল বাশার।